আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার একটা বক্তব্য নিয়ে বেশ তোলপাড় হচ্ছে সামাজিক মাধ্যমে। যারা করছেন তারা সব পঞ্চপাণ্ডব, আপনারা জানেন। তারা ব্যতীত কেউ এগুলো নিয়ে সমালোচনা করে না। প্রধান উপদেষ্টা 16 তারিখে একটা স্ট্যাটাস দিয়েছেন ইংরেজিতে, যার বাংলা ভার্সন করলে এমনটি বোঝা যায় যে গোপালগঞ্জে যেটা ঘটেছে সেটা ঠিক হয়নি এবং যারা ঘটিয়েছেন তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। এবং শেষাবধি উনি বলেছেন যে এই যে ছাত্ররা তাদের সেই সমাবেশ সুশৃঙ্খলভাবে করে ফিরে আসতে পেরেছে, এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন এই পঞ্চপাণ্ডবের কথা হলো যে প্রধান উপদেষ্টা কেন ছাত্রদেরকে ধন্যবাদ জানাতে গেল? এটা তো কোনো সরকারি মিছিল ছিল না, সরকারি মিটিং ছিল না, এটা একটা দলের মিটিং। সেখানে সরকার প্রধান কি তাকে ধন্যবাদ জানাতে পারে সেই দলকে যে তারা মিটিংটা ঠিকমতো করে এসছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি? কেন পারে না বলেন তো? আপনারাই তো বলেন রে ভাই যে এটা প্রফেসর ইউনূসের দল, এটা কিংস পার্টি। হ্যাঁ, এটা কিংস পার্টি, এটা ওপেন সিক্রেট। এটা পুরো বাংলাদেশের মানুষ জানে না, শুধু সারা বিশ্বের মানুষ জানে যে এই যে এনসিপি এটা একটা কিংস পার্টি, এটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। অসুবিধা আছে? কিংস পার্টি কি পয়লা করলো বাংলাদেশে? বন্ধুরা, যারা অতীত ইতিহাস জানেন না তাদের জ্ঞাতার্থে ছোট্ট করে বলে যাই, কিংস পার্টি বাংলাদেশে এই প্রথম নয়। কিংস পার্টি প্রথম তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি প্রথম কিংস পার্টি তৈরি করেছিলেন, যার নাম ছিল বাকশাল। ভুলে গেলে চলবে না, আজকের প্রজন্মের তারা হয়তো জানেন না। প্রথম কিংস পার্টি বাংলাদেশে হয় শেখ মুজিবুর রহমানের হাত ধরে। দ্বিতীয় কিংস পার্টি হয় জনাব হুসেন মোহাম্মদ এরশাদের হাত ধরে, জাতীয় পার্টি। ক্ষমতায় বসে উনি জাতীয় পার্টি বানিয়েছিলেন। তৃতীয় এবং লাস্ট কিং পার্টি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এই যে আজকের বিএনপি, এটা কিংস পার্টি ছিল। উনি কোনো রাজনৈতিক দল করতেন না, এরশাদ সাহেব কোনো রাজনৈতিক দল করতেন না। ক্ষমতায় এসে নিজের একটা পার্টি তৈরি করেছে। প্রথম এরশাদ সাহেব করেছে জাতীয় পার্টি, জিয়াউর রহমান সাহেব করেছে বিএনপি। যদি এরশাদ সাহেব করে থাকে, যদি জিয়াউর রহমান সাহেব করে থাকে, যদি বঙ্গবন্ধু করে দিয়ে থাকে, তাহলে ইউনূস সাহেব করলে দুষ্ট কোথায়? ওপেন সিক্রেট বা এটা কিংস পার্টি। অসুবিধা আছে কোনো? ইটস এ কিংস পার্টি। মেনে নিয়েন, খামাখা সমালোচনা করেন না। এই যে ঘুম থেকে উঠে গোপালগঞ্জ নিয়ে খালি একটা না একটা সাবজেক্ট নিয়ে ভিডিও বানাইতেছে, একটা কথার উপরে ভিডিও বানাইতেছে, এক একজনের 10টা 12টা বর্ণনা করে আমরা দেখতেছি। কারণ বাংলাদেশের মানুষের কিছু মানুষের কোনো কাজ নেই, শুধু ইউটিউব দেখা। আমরা তাই দেখি এবং আপনারা ভিউ পান, কিন্তু সাবজেক্ট এমন ধরেন যেটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য উপকারে আসে। এই যে আপনারা বললেন উনি কেন এই কথাটা বললেন, এইটা নিয়েও ভিডিও বানাইছেন। এবার আসি গোপালগঞ্জে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, অনেক ধরনের সমালোচনা হচ্ছে। আপনারা যদি ভার্চুয়াল মিডিয়াতে যান তাহলে দেখবেন এই পঞ্চপাণ্ডবরা ছোট্ট ছোট্ট ঘটনা নিয়ে ভিডিও বানাচ্ছে, সেটাও কোনো প্রবলেম নেই। কিন্তু তারা যেটা বোঝাতে চাচ্ছে, এনসিপি একটা বিরাট ভুল করে ফেলেছে গোপালগঞ্জে, যে বিরাট ভুল করে ফেলছে। কেন যাওয়ার দরকার ছিল? একটা ডিস্ট্রিক্টে না গেলে কি হতো না? এক গোপালগঞ্জ দিয়ে কি বাংলাদেশ? কেন যাবে না ভাই? আমাকে একটু বোঝান, কেন যাবে না? গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, বারবার বলি এবং সবাই বলছে গোপালগঞ্জ বাংলাদেশেরই একটা জায়গা। হতে পারে সেটা আওয়ামী লীগের ঘাঁটি, ওরা যে যাবে সেটা জানান দিয়ে এসছে। এখানে পুলিশের যে ব্যর্থতা সেটা নিয়ে কেউ আলোচনা করছে না। সেনাবাহিনীর প্রশংসা করছে আমরা সবাই, সেনাবাহিনীর আলোচনাটা পরে করছি, পুলিশের ব্যর্থতাগুলো বলি। দেখুন, ওনারা যাবার আগেই পুলিশ ওখানে দেখেছে যে তাদের একটা গাড়ি পুড়িয়েছে, ইউনোর গাড়ি পুড়িয়েছে এবং বেশ অরাজকতা হচ্ছে। তারপরেও তারা কোনো ইনফরমেশন দেয়নি। যদিও যদি ইনফরমেশন পেত হাসনাত আবদুল্লাহ যে ওখানে এই হচ্ছে, ওরা আরও বেশি করে যেত। ওরা এগুলো ভয় পায় না। আরে ওরা কোন জায়গার থেকে আসছে আপনারা জানেন না? এই পঞ্চপাণ্ডব ওরা কই থেকে ফিরে আসছে আপনারা জানেন না? বুকটা খুইলে দাঁড়াই আসছিল গুলি খাওয়ার জন্য। ওইসব পোলাপানরে বলেন যে তোমরা কেন গেলাম, তোমার ভয় লাগে? আমার কিসের ভয়? বাঘের বাচ্চা একটা, বুঝেন না? বুঝেন তো? আচ্ছা, এই পুলিশ যখন দেখলো এখানে এই অবস্থা, জানান দিল না, তারা বলল পরিস্থিতি ভালো আছে।
কিন্তু ওরা যখন যাচ্ছে তখন আপনারা দেখেছেন ভার্চুয়াল মিডিয়াতে রাস্তার মধ্যে গাছ কাইটা রাস্তা বন্ধ করে দিছে, জায়গায় জায়গায় ইটের খোয়া মানে ভাঙচুর হয়েছে, তারপরে ওরা গেছে। ওদের কিন্তু ওখানে যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল, দলের প্রচারণা করা। কিন্তু যে যখন দেখলো যে এইভাবে তাদের এগুলো ভাঙচুর হয়েছে তখনই তারা উত্তেজিত হইয়া মুজিববাদ অমুক তমুক বলে একটা মানে লেকচার দিল। এখন অনেকেই বলতেছেন এরা যদি সেইখানে যাওয়ার আগে সেই যে স্ট্যাটাসটা দিয়েছিল সাজিদ আলম যে মার্চ টু গোপালগঞ্জ না লিখে যদি পদযাত্রা গোপালগঞ্জ লিখতো তাহলে হয়তো বা আজকে এটা হতো না। আই ডোন্ট বিলিভ পদযাত্রা লিখলে হইতো না, এটা আপনারা কে কইছে? পদযাত্রা লিখলেও হইতো, কারণ গোপালগঞ্জে বাংলাদেশ থেকে সমস্ত আওয়ামী লীগের লোকজন আগের থেকে এসে বসে আছে, এনসিপিকে একটা ধাক্কা দিবে, এই খবর এনসিপির কাছেও ছিল। দে ডোন্ট কেয়ার, তারা গেছে সেখানে। পুলিশের যে ব্যর্থতাটা হয়েছে, পুলিশ সেভাবে প্রোটেকশন যেহেতু দিতে পারে না, এই সকাল থেকে যখন তাদের উপর অত্যাচার হয়েছে তারা আরও আগে আর্মি কল করা উচিত ছিল, কারণ আমাদের শেষ ভরসা আর্মি রে ভাই, এবং সেটা প্রমাণ আপনারা দেখছেন। আর্মির ভূমিকা নিয়ে সবাই প্রশংসা করছে, আমিও টুকটাক প্রশংসা না করলে বেইমানি করা হয়। আর্মি 16 তারিখে যেটা করেছে সেটা বাংলাদেশের এই রাজনীতির ইতিহাসে একটা গল্প হয়ে থাকবে। এখন অনেকেই বলছেন কি করছে, ওনারা তো পালাইয়া গেছে। ভাই ওনারা যদি এপিসিতে পালাইতে পারে তাহলে তো বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হেলিকপ্টারটা পালাইছিল, এরশাদ সাহেব পালাইছিল, পালাই নাই। পালানি শব্দটা বলেন না, পালানি নিয়ে পরে আলোচনা করেন। ওনাদেরকে আর্মি সেভ করছে, যদিও এই আর্মি সম্পর্কে এনসিপির সাথে একটা দ্বিমত আছে, অনেক ধরনের কথাবার্তা হয়েছে, আমরা সেগুলো ভুলে যেতে চাই। আমরা আর্মিকে এই ঘটনার জন্য অবভিয়াসলি আর্মিকে প্রশংসা করতে চাই। এবং আপনাদের একটা কথা বলে রাখি, কানে কানে বলি শুনেন, আর্মির সাথে প্রফেসর ইউনূসের গাঁটবন্ধন হয়ে গেছে। এইটা তো কেউ কর না। ওয়াকার সাহেবের সাথে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে একটা দূরত্ব ছিল, দ্যাট থিং হ্যাজ গন। সেটা কীভাবে গেছে আরও পরে খবর পাইবেন। শুধু কালকে আর্মির ভূমিকা দেখেন, আর্মি এই ভূমিকা যে কোনো জন্যই করতো, আর্মি এইটাই করে। আর্মি যখন কোনো মানুষ বিপদে পড়ে তাকে সাহায্য করা তার নৈতিক দায়িত্ব, সে তারা করেন এটা। এখানে এনসিপি না হলে অন্য কেউ হলেও করতো। আমি সেই প্রসঙ্গ করছি না, প্রসঙ্গ বলছি যে আর্মির সাথে যে দূরত্ব ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেটা চলে গেছে। এখন অনেকেই বলতে পারেন, অনেকেই গালাগালি করেন আর্মি ইন্ডিয়ার দালাল, আর্মি ওয়াকার সাহেব এটা করছে, ওয়াকার সাহেব এটা করছে। ভাই ওয়াকার সাহেব সম্বন্ধে যারা বলেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আপনারা কেন ভুলে যান ওয়াকার সাহেব শেখ হাসিনার আত্মীয় ছিল, তার ভগ্নিপতি। এখন তার ভগ্নিপতি হয়ে কি সে তাকে গুলি করে ওখানে মেরে ফেলবে? আপনি হলে করতেন? সে যেটা করেছে মানবতা দেখাতে যে সে তাকে ভাগিয়ে দিয়েছে। এবং এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমাকে হয়তো অনেকেই বলবেন আমি আর্মির দালাল। আমি কোনো আর্মির দালাল টালাল না ভাই, আমি হলাম প্রফেসর ইউনূসের দালাল। আমি খুশি হয়েছি এটা শুনে বা এইটা দেখা বা পরিস্থিতি বুঝা। আর্মি অ্যান্ড প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা শক্তি হয়েছে, যে শক্তি এখন সামনে অনেক কিছু দেখাবে। জাস্ট ওয়েট। আমি শেষাবধি আবারও আপনারা যেভাবে আমাকে গালাগালি করেন, যেভাবেই বলেন, আমি আর্মির প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। ওনারা কালকে যেটা করেছেন, মানে 16 তারিখে যেটা করেছেন, সেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সুতরাং আর্মিকে অনেকেই বলছেন আর্মির ওখানে এটা করা উচিত ছিল না, গুলি ছোড়া উচিত ছিল না। আমি আর্মি গুলি ছুড়েছে কিনা আমি দেখিনি। অনেক পঞ্চপাণ্ডবরা বলছিল আর্মি নাকি গুলি ছুড়েছে, এমন কোনো দৃশ্য আমি দেখিনি। পুলিশ গুলি ছুড়েছে, গুলি না বুলেট গুলি ছেড়েছে, সেটা আমরা কেউ খেয়াল করিনি। তবে 2-3 জন যে মারা গেছে সেটা সত্য, এটা নিয়ে তদন্ত হবে, সেই বিচার হবে। কিন্তু আর্মির ভূমিকা নিয়ে কালকে প্রশংসা না করা ছাড়া কোনো উপায় নেই। আপনি যে দেশের মানুষই হোক, যে দলই করেন, আর্মির ভূমিকা গতকালকে ছিল, মানে 16 তারিখে ছিল অভাবনীয়। আমি যেভাবে দেখছি ব্যাপারটা, পুলিশ সামলাতে পারেনি। এত মানে জনগণের মধ্যে তারা যে একটা ট্রমার থেকে এসছে, তারা গুলি করবে না, ইট পাটকেল ছুড়বে না, কী করবে, দে ওয়ার ইন ইনডিসিশন। এই জন্য পুলিশকেও এত বড়
দোষ দেওয়াটাও মনে হয় ঠিক না। তবে পুলিশের ব্যর্থতা ছিল, এটা ছিল গোয়েন্দা বিভাগের। তারা আগের থেকেই এগুলো একটা খোঁজ খবর নিয়ে একটা জরিপ করে কিছু লোকজনকে যদি রাতের বেলায় অ্যারেস্ট করে ফেলতো, তাহলে কিন্তু হয়তো এই অবস্থাটা হতো না। তো বন্ধুরা, আমরা গোপালগঞ্জের যে কাহিনী হয়ে গেছে এটা নিয়ে এর রেশ আরও চলবে, এর রেশ চলতে চলতে এমন একটা জায়গায় যাবে, কোন জায়গায় যাবে আমরা কেউ জানি না। তবে আমরা সাধারণ জনগণ হিসেবে এক জায়গায় থাকতে চাই যে বাংলাদেশ থেকে গোপালগঞ্জ কোনো আলাদা জায়গা নয়, গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেখানে এরশাদ সাহেব বা সেখানে এনসিপি মিটিং করতে পারবে না এমন কোনো কথা নেই, ওখানে মিটিং করতে দিতে হবে। এবং যদি কিনা এমন দেখা যেত যে এনসিপিরা গিয়ে সেই বঙ্গবন্ধুর কবরে আক্রমণ করেছে বা ঢুকেই মানে আওয়ামী লীগ সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে, তারপর যদি এটা হতো আমরা মেনে নিতাম। কিন্তু ঘটনা তারা যাবার আগেই ঘটিয়ে ফেলেছে, যেটা সত্যি আশা করা যায় না যে নিজের দেশের একটি জায়গায় আমি মিছিল বা মিটিং করতে যাব, সেখানে আমার উপরে এভাবে আক্রমণ হবে। এই সমস্ত হিংসাত্মক রাজনীতি আমাদের দেশ থেকে চলে যেতে হবে, নইলে দেশের কোনো উন্নতি হবে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।